তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি ফারহানা লোপা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। করোনায় আরো 24 জনের মৃত্যু, স্বাস্থ্যবিধি নিশ্চিতে শিক্ষা প্রতিষ্ঠানে কঠোর নজরদারির নির্দেশ শিক্ষামন্ত্রীর। চার পাঁচ দিনের মধ্যে দেশে আবারও বড় পরিসরে করোনা টিকা কর্মসূচি, সিদ্ধান্তের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতেই হবে বললেন প্রধানমন্ত্রী। জাতিসংঘে উচ্চ পর্যায়ের বৈঠকে 5 প্রস্তাব। কিশোর অপরাধ দমনে শিশুর বয়সসীমা নিয়ে ভাবার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর, পরিবারকে সজাগ থাকার আহ্বান। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। দেশে করোনায় আরও 24 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 10 এবং নারী 14 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,337 জনের। 814টি ল্যাবে 24 ঘন্টায় 24,820 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,144 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.61%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,48,320 জনে। সুস্থ হয়েছেন আরও 1,653 জন। এ নিয়ে মোট সুস্থ 15,07,789 জন। করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনার পর সকল স্কুল কলেজে করোনার স্বাস্থ্যবিধি নিশ্চিতের বিষয়টি আবারও আলোচনায়, তাই এ বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। দীর্ঘ 17 মাস পর গত 12 সেপ্টেম্বর খুলেছে স্কুল কলেজ। শিক্ষার্থীরা আনন্দ উৎসাহ নিয়ে ক্লাস করছে। এরই মধ্যে করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী সুবর্ণা ইসলাম রোদেলার মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ থেকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য অক্সিজেন দেওয়া হয় এবং দ্রুত HRCT করে তার ডায়াগনোসিস সাসপেক্টেড কেস কোভিড হিসেবে চিন্তা করা হয় আমাদের ডক্টর। যে দুইটা লাংসই বায়োলেটারাল 26% ইনভলভমেন্ট হওয়ার কারণে অক্সিজেন লেভেলটা 87%-এ নেমে যায়। সন্তানের এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবারে। কালকে যখন তাকে অ্যাম্বুলেন্স ওঠানো হলো তখনও সে তাকাইছিল, একদম ড্যাপ ড্যাপ করে তাকাইছিল, কিন্তু কিছু বলতে পারে নাই। ও তথ্য বুঝছে বিতর্ক প্রতিযোগিতায় 64 জেলায় প্রথম হয়েছিল। রোদেলার মৃত্যুর পর ওই স্কুলের সকল শিক্ষার্থীর করোনার পরীক্ষা করা হয়েছে, তবে কারোরই করোনা সংক্রমণ ধরা পড়েনি। সেখানের সকল সেই শ্রেণীর এবং তার সংস্পর্শে যারা এসেছিল সেই শ্রেণীর সকল শিক্ষার্থীর তাদের টেস্ট করা হয়েছে এবং আল্লাহর রহমত যে তাদের সকলেরই নেগেটিভ। এ ঘটনার পর সব স্কুল কলেজে স্বাস্থ্যবিধি নিশ্চিতে নজরদারি আরও বাড়ানো হচ্ছে। কোনো শিক্ষার্থীর করোনার উপসর্গ থাকলে স্কুলে আসতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষকদেরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। আমরা কোথাও কোনো ধরনের খবর পাওয়া মাত্র আমরা কিন্তু যেভাবে করে কন্ট্যাক্ট ট্রেসিং করা বা যা কিছু আমরা কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি এবং এই পর্যন্ত আল্লাহর রহমতে কোথাও এরকম সংক্রমণ আমাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আমরা কোথাও এখনো পাইনি। স্কুলে উপস্থিতির জন্য কোনো শিক্ষার্থীকে জোর করা যাবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে দেশজুড়ে বড় পরিসরে করোনা টিকা কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় চলমান কর্মসূচির পাশাপাশি অতিরিক্ত 1 কোটি মানুষকে টিকা দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি আরও জানান, বিমানবন্দরে 2-4 দিনের মধ্যে করোনা পরীক্ষার RT-PCR ল্যাবের কার্যক্রম শুরু হবে।
মুজিববর্ষ উপলক্ষে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় মা ও শিশুর পুষ্টির অবনতি হয়েছে। তিনি জানান, আগের 60 লাখ ছাড়াও নতুন করে আরও 71 লাখ ফাইজারের করোনা টিকা দেশে আসবে। চলমান টিকা কর্মসূচির পাশাপাশি বাড়তি 1 কোটি মানুষকে দ্রুত টিকা দেওয়ার কর্মসূচি নেওয়া হচ্ছে। গতকালও 50 লক্ষ ভ্যাকসিন চায়না থেকে এসেছে এবং 2 দিন আগে আমরা WHOর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি যে ফাইজারের আরও 71 লক্ষ ভ্যাকসিন বাংলাদেশে আসবে। আগামী 5-6 দিনের মধ্যেই আমরা একটা বড় আকারের ভ্যাকসিন দেওয়ার আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি। সেখানে প্রায় 1 কোটিরও অধিক লোকরা আমরা কয়েকদিনের মধ্যে ভ্যাকসিন আমরা দিয়ে দিব। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিমানবন্দরে জায়গা সংকটের কারণে ল্যাব তৈরিতে দেরি হয়েছে। প্রবাসীদের জন্য 2 থেকে 4 দিনের মধ্যে RT-PCR ল্যাবে পুরোদমে করোনা পরীক্ষা শুরু হবে। একটি মোবাইল ল্যাব অলরেডি কাজ শুরু করেছে। সেটা তো ল্যাবটা তো বাইরে, মোবাইল গাড়ি তো আর ভিতরে ঢুকতে পারবে না, বাইরে আছে গাড়ি। আর ভিতরে বেশ কয়েকটি কোম্পানি আজকে থেকেই তারা ল্যাব বসানোর কাজ শুরু করবে এবং আমরা মনে করি অল্প 2-4 দিনের মধ্যে হয়তোবা তারা এই পরীক্ষার কাজ শুরু করতে পারবে। পরীক্ষামূলকভাবে 46 জন যাত্রীকে বুধবার করোনা পরীক্ষা করে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার টিকাকে বৈশ্বিক জনস্বার্থ সামগ্রী হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার স্থানীয় সময় সকালে হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-19 সামিটে ধারণকৃত বক্তব্যে আহ্বান জানান তিনি। পরে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক বৈঠকে অতি জরুরি ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন জোরদার করার দাবি জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে স্থানীয় সময় বুধবার বেলা 11টায় মহামারী অবসান এবং অধিকতর স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে হোয়াইট হাউস আয়োজিত সম্মেলনে শেখ হাসিনার ভিডিও বার্তা সম্প্রচার করা হয়। বার্তায় প্রধানমন্ত্রী কোভিড টিকার সত্ত্ব কোনো দেশ বা কোম্পানির হাতে না রেখে বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান। টিকা লাভের সার্বজনীন অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সক্ষমতা রয়েছে এমন উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর মাধ্যমে টিকার স্থানীয় উৎপাদনের সুযোগ দেওয়া উচিত। 14 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের জনগণকে 35 মিলিয়নের বেশি টিকা দেওয়া হয়েছে। 2022 সালের আগস্ট মাসের মধ্যে দেশের জনসংখ্যার 80%কে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগ পর্যন্ত প্রতি মাসে 20 মিলিয়ন মানুষকে টিকা দেওয়ার কাজ চলছে। বাংলাদেশ সরকার করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য 3টি ধাপ মেনে চলছে বলেও জানান শেখ হাসিনা। ফার্স্ট, ইনক্লুসিভ গ্রোথ পলিসিস উইথ ফোকাস অন ইমপ্রুভড হেলথ কেয়ার সিস্টেম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক বৈঠকে যোগ দেন। বৈঠকে তিনি রোহিঙ্গা সংকট প্রশ্নে প্রধান আন্তর্জাতিক শক্তিগুলোর নিষ্ক্রিয়তা বাংলাদেশকে মর্মাহত করেছে বলে মন্তব্য করেন। এটা খুবই দুঃখজনক যে এখনও মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হয়নি। সম্মানের সঙ্গে তাদের মাতৃভূমিতে ফেরা নিশ্চিত করতে হবে। এই সমস্যা সমাধানে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা আশা করছি। অস্থায়ীভাবে আশ্রয় দেয়া মিয়ানমারের নাগরিকদের অবশ্যই ফিরে যেতে হবে। বিশাল এই জনগোষ্ঠীকে মানবিক কারণে থাকতে দেওয়ার পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়েছে। Hills and forest lands have been cut down to provide shelters. প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের তাদের জন্মভূমিতে ফিরে যাওয়া নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যা কিছু করা সম্ভব তা অবশ্যই করতে হবে। আঞ্চলিক ক্ষেত্রে চীন ও ভারত সহ প্রধান শক্তিগুলোকে এই সংকট সমাধানে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে 5 দফা আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আনতে শিশুর বয়সসীমা নিয়ে ভাববার সময় এসেছে। কঠোর আইনের পাশাপাশি সচেতনতা বাড়াতে পরিবারকেও রাখতে হবে অবদান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে র্যাবের কিশোর অপরাধ বিরোধী তথ্যচিত্র উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। সাম্প্রতিক বছরগুলোতে কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে গেছে। এলাকায় আধিপত্য বিস্তারের পাশাপাশি ছোটখাটো কারণে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে অনেক কিশোর। মাদক গ্রহণ ও ব্যবসার মতো অপরাধেও উঠে আসছে তাদের নাম।
কিশোর অপরাধ ঠেকাতে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসাবে র্যাবের আয়োজনে বৃহস্পতিবার কিশোর অপরাধ বিরোধী একটি তথ্যচিত্রের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে বক্তারা কিশোর অপরাধ ঠেকাতে কঠোর হবার কথা বলেন, কিশোরদের প্রতি পরিবারকে সজাগ দৃষ্টি রাখারও তাগিদ দেন। যে 18 বছরের যিনি মূলত পূর্ণ যুবকের পর্যায়ে পৌঁছে যান, তাকেও কিন্তু এখন শিশু হিসেবে কনসিডার করা হয়। এই কারণে এই কিশোর গ্যাংদের বিরুদ্ধে এখন একেবারে যেভাবে ইতিপূর্বে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি সেভাবে করা সম্ভব হচ্ছে না। যদি কেউ আমাদের এরপরেও তাদের এই জনসচেতনতামূলক আমাদের আহ্বানে সাড়া না দিয়ে সুপথে না আসে, তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ যে কঠোর ব্যবস্থা, এই কঠোর ব্যবস্থা কিন্তু চলমান থাকে। কিশোর অপরাধ দমনে আইনি জটিলতার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিশু আইন বিবেচনার সময় এসেছে। 18 বছর বয়সে তো ইউনিভার্সিটিতে চলে যায়। আমাদের আজকে মনে হয় এই 18 বছর সময়সীমাটা আমাদের চিন্তা করার বিষয় আসছে। যদিও আমরা আন্তর্জাতিক একটা আইনের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ, আমরা সেই জায়গাটিতে করণীয় কি সেটা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা চিন্তা করবেন। 2017 সাল থেকে এ পর্যন্ত 373 কিশোরকে আইনের আওতায় এনেছে র্যাব। অন্যান্য বাহিনীর হাতেও গ্রেপ্তার হয়েছে অনেক কিশোর অপরাধী। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশ যখনই এগিয়ে যায়, বিএনপি নেতৃত্বে প্রতিক্রিয়াশীল একটি মহল অগ্রযাত্রার গতিকে থামিয়ে দিতে চায় তখনই। সকালে নিজ বাসভবনে এই মন্তব্য করেন তিনি। কে নির্বাসিত করেছে? তারেক রহমান নিজেই নির্বাসনে গেছে। আমরা জানতে চাই, মুসলেকা দিয়ে চিকিৎসার নামে তিনি দেশ থেকে পালিয়েছেন আর রাজনীতি করবেন না বলে। সাহস থাকলে বিএনপিকে বলবো তাকে দেশে ফিরিয়ে আনুন। রাজনীতি করতে হলে দেশের মাটিতেই করতে হবে। অবশেষে জামিন পেলেন ঝুমন দাস। হেফাজত নেতা মামুনুলের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রায় 6 মাস আগে গ্রেপ্তার হন তিনি। অনুমতি ছাড়া বিদেশ যেতে না পারার শর্তে তাকে 1 বছরের জামিন দিয়েছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি KM জাহিদ সারওয়ারের বেঞ্চ। সুনামগঞ্জে হেফাজতের সমাবেশে মামুনুল হকের ভাস্কর্য বিরোধী বক্তব্যের পর ফেসবুকে এ নিয়ে পোস্ট দেন ঝুমন দাস। ঝামেলা এড়াতে স্থানীয়রাই তাকে সোপর্দ করে পুলিশে। 17 মার্চ সংখ্যালঘু এলাকা সাল্লায় হামলার ঘটনায় 1,500 জনের বিরুদ্ধে হয় মামলা। গ্রেপ্তার 52 জনের সবাই জামিনও পান। আর ঘটনার 5 দিন পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় ঝুমনের বিরুদ্ধে। তবে 6 মাসে 7 বারের চেষ্টায়ও জামিন মেলেনি তার। আজকে আমি খুবই খুশি হয়েছি যে আমার স্বামীর জামিন হয়েছে। আমার স্বামীর নিরাপত্তা, নিঃশর্ত মুক্তি, ন্যায় বিচার, আমি সবগুলাই আপনাদের কাছে চাই। অবশেষে বৃহস্পতিবার হাইকোর্টে মিলল ঝুমনের জামিন। 1 বছরের জন্য শর্ত সাপেক্ষে তাকে জামিন দিয়েছে উচ্চ আদালত। 1 বছরের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন এবং 2টি শর্ত দিয়েছেন। একটি শর্ত হচ্ছে সে আদালতের আদেশ ব্যতি রেখে দেশের বাইরে যেতে পারবে না, এবং আরেকটি হচ্ছে তাকে বন্ড দাখিল করতে হবে যে ভবিষ্যতে সে এরকম কোনো অপরাধ আর করবে না। আদালত আদেশে আরও বলেছেন, সংবিধান অনুযায়ী মত প্রকাশের অধিকার সবারই আছে। ঝুমন দাসের এই পোস্ট কোনো সম্প্রদায়, কোনো ধর্ম বিরুদ্ধে না, কিন্তু কিছু মানুষ, মামুনুল হকের মতো মানুষ যারা ধর্মকে বিকৃত করে, ইসলামকে বিকৃত করে জনগণের সামনে পেশ করছে, তাদের বিরুদ্ধে একটা ক্ষোভ প্রকাশ করে বলেছে যে এই কি সেই দেশ? এটা কোনো অপরাধ নয়। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এখনও অভিযোগপত্র জমা দেয়নি পুলিশ। ঝুমন 1 বছরের এক কন্যা শিশুর বাবা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধানমন্ডি থানায় প্রতারণার আরেক মামলায় বিতর্কিত ই-কমার্স ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিবুল হকের আদালত এই আদেশ দেন। এদিন ধানমন্ডি থানার প্রতারণার এক মামলায় 1 দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় একই থানার প্রতারণার আরেক মামলায় 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। এর আগে বুধবার মুজাহিদুর রহমান নামে একজন গ্রাহক সর্বশেষ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরেকটি মামলা করেন। সম্পূর্ণ মূল্য পরিশোধ করা সত্ত্বেও ইভ্যালি থেকে পণ্য না পাওয়ায় মামলা করেন তিনি। ধানমন্ডি থানার যে রিমান্ডের আবেদন ছিল সেটাকে নামঞ্জুর করেছেন এবং বলেছেন যে আগামী 3 কার্য দিবসের ভিতরে যদি ইনভেস্টিগেটিং অফিসার মনে করেন তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাহলে জেল গেটে যে কোনো একদিন 3 কার্য দিবসের ভিতরে যে কোনো একদিন তিনি কনসার্ন ইনভেস্টিগেটিং অফিসার জেল গেটে গিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন এই মামলা সংক্রান্ত বিষয়ে যদি থাকে। আদালতে আমরা শুনানি করেছি, আমরা এজাহারের যে বক্তব্য তাতে দেখা যায় যে এই মামলার যে বাদী তার থেকে প্রায় 2,20,000 টাকা সেখানে তার থেকে নিয়েছে যে তাকে দুইটি বাইক তাকে দিবে, কিন্তু দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরেও এই গ্রাহককে তার সেই মালামাল দেয়নি। না দেওয়াতে সে বারবার টাকাটা দেওয়া সত্ত্বেও এই মালামাল তাকে না দেওয়াতে বরঞ্চ তাকে উল্টা ভয়ভীতি দেখিয়ে তার অফিস থেকে তাড়িয়ে দিয়েছে। ব্যাংক পাড়াগুলোতে নজরদারি করে অর্থ ছিনতাই চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল ও 50 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার জানান, শুধু রাজধানী নয়, আশেপাশের জেলাগুলো থেকেও টাকা ছিনতাই করত এ চক্র। টার্গেটের পিছু নিয়ে সুবিধাজনক জায়গায় আক্রমণ করত তারা। প্রয়োজনে গুলি ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করত। দীর্ঘদিন ডাকাতি করে চক্রটির বেশিরভাগ সদস্যই বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। অধিক পরিমাণ যে টাকা বহন করে সেটা এনিহাও সে তার সোর্সের মাধ্যমে খবর পেয়ে তাদেরকে অ্যাটাক করে এবং ঢাকাতে তারা ঘুরে, ঢাকার বাইরেও তারা কাজগুলি যেটা করে, যেখানে সহজে আইন শৃঙ্খলা বাহিনীকে যাতে তাদেরকে ধরতে না পারে সিসি ক্যামেরাকে অ্যাভয়েড করে, সুশীল সমাজের মধ্যে বসবাস করে মূল পেশা ডাকাতি, একটি ডিফারেন্ট টাইপ আর কি। মূল পেশা ডাকাতি, ডাকাতির পয়সা দিয়ে সম্পত্তি বৃদ্ধি করে। ভল্টের 19 কোটি টাকা গড়মিলের ঘটনায় ইউনিয়ন ব্যাংকের দাবি, এক ভিআইপি গ্রাহককে ব্যাংকিং সময়ের পর টাকা দেয় এই গড়মিল। পরে হিসাব সমন্বয় করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে গুলশান শাখার 3 কর্মকর্তাকে। এদিকে এ ঘটনার ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখা। সোমবার এখানে নিয়মিত পরিদর্শনে আসেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। তবে ভল্টের টাকার সঙ্গে নথিপত্রের হিসাবে পাওয়া যায় অসঙ্গতি। নথিতে 31 কোটি টাকা থাকার কথা, তবে পাওয়া যায় 12 কোটি। বাকি 19 কোটি টাকার হিসাব দিতে পারেননি ব্যাংকটির কর্মকর্তারা। এ নিয়ে জানতে সেখানে গিয়ে দীর্ঘ অপেক্ষার পর দেখা মেলে ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকের। তার দাবি, নির্ধারিত সময়ের পর এক ভিআইপি গ্রাহককে ওই টাকা দেয়া হয়। এক্ষেত্রে ব্যাংকিং আইন ভঙ্গ হলেও এমন ঘটনা নতুন নয়। আমাদের গুরুত্বপূর্ণ গ্রাহক এই ক্ষেত্রে আমরা করে থাকি, হয়তো এখানে অ্যামাউন্টটা একটু বড়, কোনো ক্ষেত্রে কম, কোনো ক্ষেত্রে বেশি, কিন্তু আমরা এই ধরনের কাজ করে থাকি। এটা কিছুটা ব্যাংকিং নিয়মের ব্যর্থ হলেও গ্রাহকের স্বার্থ বিবেচনা করে, কাস্টমার রিলেশনশিপ বিবেচনা করে এই ধরনের কাজ আমরা করে থাকি। আর এরপরে যেটা এটা আমাদের প্রাথমিক রিপোর্টের তদন্ত, যারা ওইখানে কাজ করতেন, যারা দায়িত্বে ছিলেন, চাবির দায়িত্বে ছিলেন গুলশান ব্রাঞ্চে, তাদেরকে ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে এ অব্যবস্থাপনার জন্য তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওদের বলতে তার যে স্থিতি থাকার কথা ছিল তার থেকে কিছু গরমিল পরিলক্ষিত হয়েছে। যথাযথ সত্যি যদি তাদের ওখানে শর্টফল থাকে, কি কারণে শর্টফল ছিল, এগুলো সব যাচাই বাছাই করে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ। এদিকে ব্যাংক খাতে এমন অনিয়মের ঘটনায় শঙ্কায় গ্রাহকেরা। এটা তো অস্বাভাবিক একটা ঘটনা, এটা অবশ্যই মানুষের উপর একটা অন্যভাবে একটা চিন্তা ভাবনা আসবে গ্রাহকের ভিতরে। টাকা গড়মিলের 1 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে ব্যাংকটির গঠন করা তদন্ত কমিটির। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশ কিছুদিন ভালো অবস্থানে থাকার পর হঠাৎ করেই দরপতনের কবলে শেয়ার বাজারের মিউচুয়াল ফান্ডগুলো। চলতি মাসের মাঝামাঝি সময়ে এই খাতের 81% প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়। তবে এই অবস্থাকে সাময়িক বলছে নিয়ন্ত্রক সংস্থা BSEC।
এ খাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে আগামীতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে বলে মনে করছে সংস্থাটি। শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ডের সংখ্যা ৩৬। এর মধ্যে জুনে অর্থ বছর শেষ করে লভ্যাংশ ঘোষণা করে ২৯টি। লভ্যাংশ বিতরণ করা হয় হাতে থাকা নগদ টাকার ভিত্তিতে, কিন্তু লভ্যাংশ দেওয়ার পর আগস্টের শেষ ও সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এসে বড় পতনের মধ্যে পড়ে সব মিউচুয়াল ফান্ড। বাজারের তথ্য অনুযায়ী এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ইউনিট প্রতি ১.৫ টাকা লভ্যাংশ নেওয়ার রেকর্ড ডেট ছিল ৭ সেপ্টেম্বর। সেদিন ইউনিট প্রতি দর ছিল ১৩ টাকা ১০ পয়সা, কিন্তু রেকর্ড ডেট শেষে দাম দাঁড়িয়েছে ১১ টাকা ১০ পয়সায়। এতে ১.৫ টাকা লভ্যাংশ নিয়ে ২ টাকা হারিয়েছেন বিনিয়োগকারীরা। একই অবস্থা ফার্স্ট জনতা, ইবিএল ফার্স্ট সহ অন্যান্য মিউচুয়াল ফান্ডের। বিশ্লেষকরা বলছেন, কিছু ফান্ডের লভ্যাংশ বিনিয়োগকারীদের আশানুরূপ হয়নি, তাই ঘোষণার পরই এ খাতে সংশোধন হয়েছে বলে মনে করছেন তারা। কিছু মিউচুয়াল ফান্ড সেরকম ডিক্লারেশন অতটা ভালো আসেনি বা বিনিয়োগকারীদের যে এক্সপেকটেশন ছিল সেটাকে ফুলফিল করতে পারেনি, যে কারণে একটা ওভারঅল কারেকশন আমরা এই সেক্টরের ডিক্লারেশনের পর গত মাসের শেষের দিকে দেখতে পেয়েছি। সেই সাথে বেশ কিছু মিউচুয়াল ফান্ডের ডিরেক্টর শেয়ার সেল ছিল, তার কারণে একটা সেল প্রেশার ছিল। এদিকে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, অন্যান্য বছরের তুলনায় এবার ভালো লভ্যাংশ দিয়েছে মিউচুয়াল ফান্ড। পাশাপাশি এ খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কেট প্রাইস বেসড এনএভি এবং যে রিপারচেস প্রাইস, তার মধ্যে অনলি 1% আমরা স্প্রেডের বিধান রেখেছি। অনেকের ক্ষেত্রে এটা 0 করে দেওয়া হয়েছে। এর মানে হলো যে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা এনএভিতেই, মার্কেট প্রাইস ভিত্তিক যে এনএভি আছে সেই এনএভিতেই তারা সারেন্ডার করতে পারবে এবং তাদের বিনিয়োগ রিডিম করতে পারবে। বর্তমানে শেয়ার বাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের বাজার মূলধন ২,০০০ কোটি টাকা। ফান্ডগুলো মুনাফার ৫০ থেকে ৭০% নগদ বা বোনাস শেয়ার লভ্যাংশ দিতে পারবে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলাদা চামড়া শিল্প কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব করেছে চামড়া শিল্পের উন্নয়নে গঠিত টাস্ক ফোর্স। বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় কথা জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, চামড়া খাতে রপ্তানি বাড়াতে নতুন বাজার খুঁজতে হবে। সাভারের চামড়া শিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার এখনও পুরোপুরি প্রস্তুত নয় বলে জানান মন্ত্রী। চামড়ার আন্তর্জাতিক ক্রেতা জোটের সদস্য হতে ট্যানারিগুলোর সমস্যার কথাও মন্ত্রী স্বীকার করেন। মন্ত্রী বলেন, ট্যানারি বন্ধ নয়, বরং এর উন্নয়নে কাজ করতে হবে। ট্যানারির সমস্যা সমাধানে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। পরিষ্কার হয়েছে এবং সে ব্যাপারে আমাদের কিছু সিদ্ধান্ত আগেই আমরা অনেক বিষয় অর্জন করতে এলডব্লিউজি অর্জন করার জন্য যে মার্কসগুলি দরকার, আমাদের যে এগুলি দরকার সেখানে আমরা পৌঁছাতে চাই। এখানে সিএটিপির কিন্তু মাত্র 200 মার্ক থাকে, আর বাকিটা কিন্তু যারা ট্রেনারি মালিক তাদের কাছে সেটা থাকে এলডব্লিউজি অর্জন করার জন্য। মালিকদেরও একটা বিশাল ভূমিকার দরকার আছে। পণ্যজোটে বিপর্যয়ের মুখে পড়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। লোড আনলোড প্রক্রিয়ার দীর্ঘ সময়ের কারণে বন্দরটিতে তৈরি হয়েছে পণ্য পরিবহনের জট। এর মধ্যে শ্রমিকদের ডাকা কর্মবিরতির ৪১ ঘন্টা পর পণ্য পরিবহন শুরু হলেও আটকা পড়েছে রপ্তানিবাহী ট্রাক। এতে বন্দর এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। জায়গা স্বল্পতায় ৩,০০০-এর বেশি ট্রাক আটকে পড়েছে বন্দরে। বাড়ছে জনদুর্ভোগ। এতে প্রতিদিন ২০ কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে জানান বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। এর আগে গতকাল বিকেল থেকে বন্দরে ভিড় করতে শুরু করে ট্রাক, কাভার ভ্যান সহ বিভিন্ন পণ্যবাহী যানবাহন। এ অবস্থায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় চালকদের। স্বাভাবিক, কিন্তু যানজট প্রচুর। কন্টেইনার 2-3 দিনের কন্টেইনার ডেলিভারি, তো রাস্তায় প্রচুর জাম। ওইদিকে কালকে সারা রাত্রি জাম ছিল। এই মাত্র লোড দিছে, কালকে রাত 9টা বাজে ঢুকছে বন্দরে, জ্যামের কারণে লোড পাই নাই। যানজটের মধ্যে আমরা এসে বসে রয়েছি, এদিকে খুব ঝামেলার মধ্যে আছি। এখন মোটামুটি ছাড়ছে, এখন গাড়ি যদি আনলোড করতে পারি তাহলে আমরা তাড়াতাড়ি চলে যেতে পারবো। জাতিসংঘের সাধারণ অধিবেশনে তালেবানের অংশগ্রহণের প্রস্তাবের বিরোধিতা করেছে জার্মানি। এমন তালেবান শো কোনো কাজে আসবে না বলে জানিয়েছে দেশটি। এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে কথা বলতে চায় তালেবান। এদিকে আফগানিস্তানের উপর আরোপিত নিষেধাজ্ঞা অবসানের তাগিদ দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার G20 জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, আফগানিস্তানের উপর আরোপিত অর্থনৈতিক এবং অন্যান্য নিষেধাজ্ঞা শিগগিরই অবসান করতে হবে। আবারও সহিংসতা শুরু হয়েছে মিয়ানমারে। ভারত সীমান্তবর্তী মিয়ানমারের শিন প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে মিলিশিয়াদের সংঘর্ষ চলছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সেনাবাহিনী ও মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষে 4 বেসামরিক নাগরিক নিহত ও 15 জন আহত হয়েছেন। এ সময় 20টির বেশি ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এর আগে সেনারা একটি গির্জায় যাজককে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আতঙ্কে থানটলাং শহর ছেড়ে ভারতের বিভিন্ন এলাকায় পালিয়ে যাচ্ছেন মানুষ। ভারতের মিজোরাম রাজ্যের সিভিল সোসাইটির প্রধান জানান, গত 2 সপ্তাহে রাজ্যের 2 জেলায় মিয়ানমার থেকে 5,500 মানুষ পালিয়ে এসেছে। চোট কাটিয়ে ফিরে এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে ভোরে নেপাল যাচ্ছেন তামিম ইকবাল। এই টুর্নামেন্টকে ফিটনেস পরীক্ষা হিসেবে নিচ্ছেন তামিম ও বিসিবি। এদিকে বিশ্বকাপে কোভিড প্রোটোকল বায়ুবাবুলের নিয়মনীতি এখনো নিশ্চিত করেনি আইসিসি। তাতে বিশ্বকাপ যাত্রার কার্যক্রম শেষ করতে পারছে না ম্যানেজমেন্ট। টি-20 না খেলে জিম্বাবুয়ে থেকে ফিরেছিলেন চোট অস্বস্তি নিয়ে। 8 সপ্তাহের আগে মাঠে নামলে ঝুঁকিতে পড়তে পারে ক্যারিয়ার। জেনে বুঝে নিয়ম মেনে 2 মাস পর মাঠে ফিরেছেন তামিম ইকবাল। নেপালের লিগ খেলতে যাওয়ার আগে 4 দিন পুরো দমে অনুশীলন করেছেন মিরপুরে। সেখানে স্বাচ্ছন্দ্যেই দেখা গেছে ওডিআই ক্যাপ্টেনকে। এ সময় ম্যাচ ফিটনেস কতটা ফিরে পেয়েছেন, নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্টের চাপ নিতে পারবেন কিনা জানা যাবে এভারেস্ট প্রিমিয়ার লিগে। তামিম বেশ কনফিডেন্স পাচ্ছে, ওর সব স্কিল ট্রেনিংগুলোও করতে পারছে অলমোস্ট 100% এফোর্ট দিয়ে। কিন্তু খেলার ব্যাপারটা অন্যরকম, যে যতক্ষণ না পর্যন্ত প্রকৃত খেলার মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে ও নিজেকে ঠিকমতো জাজ করতে পারবে না। সো এই খেলায় অংশগ্রহণ করাটা আমরা মনে করছি খুব ইম্পর্টেন্ট এই পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসাবে। সামনেই টি-20 বিশ্বকাপ, এখনো কোভিড গাইডলাইন পাঠায়নি আইসিসি। ওমানে একদিনের কোয়ারেন্টিনের কথা জানা গেলেও আমিরাতে প্রক্রিয়া কি হবে নিশ্চিত নয়। বায়ুবাবুল ও প্রস্তুতি ম্যাচের প্রোটোকল জানার অপেক্ষায় বিসিবি। আইসিসি ওয়ার্ল্ড কাপের মেডিকেল প্ল্যানও আমরা এখনো পূর্ণাঙ্গভাবে পাইনি, সে ব্যাপারেও কথা হচ্ছে। তো সব মিলিয়ে আমরা আশা করছি আগামী 2-1 দিনের মধ্যে আইসিসি ওয়ার্ল্ড কাপের মেডিকেল প্ল্যান এবং ওমান থাকাকালীন অবস্থায় আমাদের কিভাবে আমরা আগাবো সেই ব্যাপারে আমরা একটা পূর্ণাঙ্গ নির্দেশনা পেয়ে যাব। পুনর্বাসন শেষ করে শতভাগ ফিট হয়ে বোলিং শুরু করেছেন আলামিন। তবে শঙ্কা কাটেনি আরেক পেসার হাসান মাহমুদকে নিয়ে। বায়োমেকানিক্যাল বোলিং অ্যাসেসমেন্টের জন্য 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তাকে পাঠানো হবে দেশের বাইরে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। এ ম্যাচেও সাকিবের খেলার সম্ভাবনা ক্ষীণ। শারজায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে দুর্দান্ত জয়ে স্বস্তিতে কলকাতা। বরুণ চক্রবর্তী, লকি ফার্গুসন ও আন্দ্রে রাসেলেই ভরসা নাইট রাইডার্সের। সুনীল নারিন উইকেট শূন্য থাকলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন, তাই একাদশে সাকিবের জায়গা নিশ্চিত নয়। প্লে অফে জায়গা করতে এ ম্যাচেও জয়ের বিকল্প নেই মর্গ্যানদের। অন্যদিকে আগের ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরেও টেবিলের 4-এ মুম্বাই। একাদশে ফিরতে পারেন রোহিত শর্মা। হার্দিক পান্ডিয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত আসেনি। 2 দলের 28 বারের দেখায় 22 ম্যাচই জিতেছে মুম্বাই। কলকাতার জয় 6 ম্যাচে। এর সাথে শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর ও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য